চলো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি গ্রন্থের নাম বলছি, প্রত্যেকে গ্রন্থকার কে তার নামটি লিখবে প্লিজ। লিখবে চৈতন্য অষ্টক গ্রন্থের নাম, চৈতন্য অষ্টক। চণ্ডী নাটক, চৈতন্য অষ্টক চণ্ডী নাটক। শিবায়ন কাব্য, শিবায়ন কাব্য। শূন্য পুরাণ, শূন্য পুরাণ। হংসদূত, হংসদূত। নাটক চন্দ্রিকা, নাটক চন্দ্রিকা। নাটক চন্দ্রিকা। নাটক চন্দ্রিকা। নেক্সট সারদা চরিত, সারদা চরিত। সারদা চরিত। অভয়ামঙ্গল, সারদা চরিত অভয়ামঙ্গল। আকন্দ পুরাণ, আকন্দ পুরাণ। সাধক রঞ্জন, সাধক রঞ্জন। পদ্মাবতী, সাধক রঞ্জন পদ্মাবতী। চলো মাই ডিয়ার, এগুলি আমরা প্রত্যেক আনসার লিখি, প্রত্যেকটির গ্রন্থকারকে সেগুলি লিখবো আমরা। এরপর আমরা আনসার করে নেওয়ার পরেই চণ্ডীমঙ্গল এবং ধর্মমঙ্গল নিয়ে আলোচনায় ফিরবো। প্লিজ আনসার করো প্রত্যেকেই। as early as possible করবো, কারণ আমরা একটু বৃহত্তর আলোচনায় আসবো চণ্ডীমঙ্গল এবং ধর্মমঙ্গলকে নিয়ে। কুইক ফাস্ট। ইন্দ্রাণী হয়ে গেলে আমাকে জানাও প্লিজ, কুইক। স্যার সবগুলো তো হয়নি।
না চৈতন্যষ্টক চৈতন্যদেব, আর শিবায়ন কাব্য রামেশ্বর ভট্টাচার্য, হংসদূত পবনদেব, চৈতন্য শারদাচরিত একটু 1 মিনিট থামবে। চৈতন্য অষ্টক কার কথা বললে? চৈতন্যদেব চৈতন্য না গো, চৈতন্যদেব তার ওই 8টা ওই 8টি লাইন নিয়ে লিখেছিলেন, 8টা পংক্তি লিখেছিলেন, ওটাই তো চৈতন্যাষ্টক বলে পরিচিত। অ্যাকচুয়ালি চৈতন্য অষ্টক যখন গ্রন্থ হবে তখন ওটা হবে না, বুঝতে পারছো? চৈতন্য আচ্ছা, অষ্টক কি, সেক্ষেত্রে চৈতন্যদেবের 8টি উক্তি বা কথা ঠিক আছে, কিন্তু যখন আমরা গ্রন্থ রূপে নোট ডাউন করবো বা আনসার করব, তখন চৈতন্য অষ্টক বলতে আমরা রঘুনাথ দাসকে বুঝবো আর কি। তাহলে চৈতন্য অষ্টক গ্রন্থের গ্রন্থকার হচ্ছে রঘুনাথ দাস। চলো পরে করছেন, পরটা কি আছে? পরেরটা আছে চণ্ডী নাটক। বলো, আনসার বলো। চণ্ডী নাটকটা তো স্যার পারিনি আমি। চণ্ডী নাটক ভারতচন্দ্র রায়, ভারতচন্দ্রের চণ্ডী নাটক, ঠিক আছে? চণ্ডী নাটক ভারতচন্দ্র রায়। তারপর পরেরটি শিবায়ন কাব্য এটা তো আমরা রামেশ্বর জানি, ভট্টাচার্য। রামেশ্বর ভট্টাচার্যের শিবায়ন, রামেশ্বর ভট্টাচার্যের শিবায়ন। তারপর শূন্য পুরাণ শূন্য পুরাণ করেছি আমরা, বলো। রামাই পণ্ডিত। রামাই পণ্ডিত গত ক্লাসে আমরা করলাম। রামাই পণ্ডিতের শূন্য পুরাণ আমরা সবাই জানি। হ্যাঁ স্যার। তারপর তারপরে হংসদূত পবনদেব। না, হংসদূত হচ্ছে রূপ গোস্বামীর লেখা, হংসদূত। কে স্যার? হংসদূত রূপ গোস্বামী, সেই ষড় গোস্বামীর একজন আর কি, রূপ গোস্বামী। তারপর তারপরে নাটক চন্দ্রিকা। নাটক চন্দ্রিকা, এটাও রূপ গোস্বামীর লেখা। নাটক চন্দ্রিকা রূপ গোস্বামীর লেখা গ্রন্থ। এগুলো মধ্যযুগের লেখা বই, এগুলো জানবে, কারণ কখনো কখনো গ্রন্থকারকে এই নিয়ে কোশ্চেন করবে আর কি। তারপর তারপরে আছে সারদা চরিত, এটা তো দ্বিজ মাধব। সারদা আমরা তো জানি অবশ্যই, দ্বিজ মাধবের সারদা চরিত। আর অভয়মঙ্গল কবি কঙ্কন মুকুন্দরাম। কবি গঙ্গন মুকুন্দ চক্রবর্তী। তারপর হাকন্দ পুরাণ, এটাও জানি আমরা। স্যার হাকন্দ পুরাণটা মনে পড়ছে না। ময়ূর ভট্টের গত ক্লাসে আলোচনার বিষয় আলোচ্য ছিল, ময়ূর ভট্টের হাকন্দ পুরাণ। তারপর সাধক রঞ্জন কমলাকান্ত ভট্টাচার্য। অবশ্যই সাধক রঞ্জন কমলাকান্তের তন্ত্র সাধনার গ্রন্থ বা তন্ত্র সাধনা বিষয়ক বই আর কি। আর পদ্মাবতী সৈয়দ আলাউল। পদ্মাবতী আলাউল। আর আছে? আর না স্যার, আর নেই। ওকে, থ্যাংক ইউ। চলো তাহলে এরপর আমরা চণ্ডীমঙ্গল নিয়ে কোশ্চেন নোট ডাউন করব, তারপর আমরা ধর্মমঙ্গলে ফিরবো। প্রত্যেক আমরা নোট ডাউন করি। চলো বলছি আমি। লিখবে রাজা রঘুনাথ, আমি কোশ্চেন বলছি, কুইক প্লিজ। রাজা রঘুনাথ গুণে অবদাত, রসিক মাঝে সুজান, শ্লোক আর কি। রাজা রঘুনাথ গুণে অবদাত, রসিক মাঝে সুজান, তার সভাসদ রচি চারুপদ, শ্রী কবি কঙ্কন গান। রাজা রঘুনাথ গুণে অবদাত, রসিক মাঝে সুজান, তার সভাসদ রচি চারুপদ, শ্রী কবি কঙ্কন গান। কোন কবির ভণিতা এটি? কোন কবির ভণিতা? তারপর পরে করছেন, কোন কবি তার কাব্যের ভণিতায়
কোন কবি তার কাব্যের ভণিতায় সম্রাট আকবরের নাম উল্লেখ করেছেন? কোন কবি তার কাব্যের ভণিতায় সম্রাট আকবরের নাম উল্লেখ করেছেন? তারপর আধুনিক বাংলার বস্তুতান্ত্রিক ঔপন্যাসিকদের অগ্রদূত। ভালো শুনবে, ভালো করছেন। আধুনিক বাংলার বস্তুতান্ত্রিক ঔপন্যাসিকদের অগ্রদূত। কবি মুকুন্দ সম্পর্কে মন্তব্যটি কে করেছেন? আধুনিক বাংলার বস্তুতান্ত্রিক ঔপন্যাসিকদের অগ্রদূত। কবি মুকুন্দ সম্পর্কে এই মন্তব্যটা কে করছেন? নেক্সট, কবি মুকুন্দকে কোন কোন বিদেশি সাহিত্যিকের সাথে তুলনা করা হয়? কবি মুকুন্দকে কোন কোন বিদেশি সাহিত্যিকের সঙ্গে তুলনা করা হয়? কম্পেয়ার টু ফরেন সাহিত্যিক আর কি। পরে করছেন, মুকুন্দের কাব্যের আসল নাম কি? মুকুন্দের কাব্যের আসল নাম। নেক্সট, 12 মাস থেকে মাসিয়া করলাম পদান্তর। 12 মাসিয়া দুস্থের কথা, 12 মাসিয়া দুস্থ আর কি, মানে গরিব অসহায়। 12 মাসিয়া দুস্থের কথা কোন কবির কাব্যে আছে বা কোন কবির কাব্যে পাওয়া যায়? 12 মাসিয়া দুস্থের কথা কোন কবির কাব্যে পাওয়া যায়? প্রত্যেকটা ভালো ভালো করছেন। নেক্সট, মার্কণ্ডেয় পুরাণে ধূম্রলোচন মহিষাসুর বধের কাহিনী। মার্কণ্ডেয় পুরাণে ধূম্রলোচন মহিষাসুর বধের কাহিনী কোন চণ্ডীমঙ্গল কবির কাব্যে রয়েছে? মার্কণ্ডেয় পুরাণে ধূম্রলোচন মহিষাসুর বধের কাহিনী কোন চণ্ডীমঙ্গল কবির কাব্যে রয়েছে? মার্কণ্ডেয় পুরাণে ধূম্রলোচন মহিষাসুর বধের কাহিনী কোন চণ্ডীমঙ্গল কবির কাব্যে রয়েছে? নেক্সট, ধনপতির শ্বশুরের নাম কি? সেট পরীক্ষা দিয়েছিল, ওয়েস্ট বেঙ্গল সেট। আমরা যারা সুকুমার সেনের বইটি পাঠ করি তারা সবাই জানি, সাহিত্য আকাদেমির বই, সুকুমার সেন সম্পাদিত। এই বইটি সবাইকে পড়তে বলেছি। ধনপতির শ্বশুরের নাম, অর্থাৎ চণ্ডীমঙ্গল কাব্যের বণিক খণ্ড থেকে কোশ্চেনটা দেওয়া, আখেটি খণ্ড নয়। তার ব্যাপারে করছেন, কোন পুরাণে মঙ্গলচণ্ডীর কাহিনী বর্ণিত আছে? কোন পুরাণে মঙ্গলচণ্ডীর কাহিনী বর্ণিত আছে? কোন পুরাণে মঙ্গলচণ্ডীর কাহিনী বর্ণিত আছে? নেক্সট, অথর্ববেদে কি হিসেবে
চণ্ডী কন্যার কথা উল্লেখ আছে? অথর্ব বেদে কি হিসাবে চণ্ডী কন্যার কথা উল্লেখ আছে? অথর্ব বেদে কি হিসাবে চণ্ডী কন্যার কথা উল্লেখ আছে? অথর্ব বেদে কি হিসাবে চণ্ডী কন্যার কথা উল্লেখ আছে? অথর্ব বেদে কি হিসাবে চণ্ডী কন্যার কথা উল্লেখ আছে? নেক্সট, দ্বিজ রামদেব কোন সময়ের কবি ছিলেন? দ্বিজ রামদেব কোন সময়ের কবি ছিলেন? নেক্সট, কবিকঙ্কন মুকুন্দ কাব্যটি রচনা করেছিলেন কার আদেশে? কবিকঙ্কন মুকুন্দ তার কাব্যটি রচনা করেছিলেন কার আদেশে? নেক্সট, মুকুন্দ রামের দেশ ত্যাগ কাল। মুকুন্দ রামের দেশ ত্যাগ কাল এই প্রবন্ধটি কে লিখেছিলেন? মুকুন্দ রামের দেশত্যাগ কাল প্রবন্ধটি কে লিখেছিলেন? মুকুন্দ রামের দেশত্যাগ কাল প্রবন্ধটি কে লিখেছিলেন? এই যুগে জন্মগ্রহণ করিলে তিনি কবি না হইয়া একজন ঔপন্যাসিক হইতেন, কে বলেছেন? এই যুগে জন্মগ্রহণ করিলে তিনি কবি না হইয়া একজন ঔপন্যাসিক হইতেন, কে বলছেন? নেক্সট, ভারতচন্দ্রের রচনা মণিমালা। ভারতচন্দ্রের রচনা মণিমালা আর মুকুন্দের রচনা বনমালা। ভারতচন্দ্রের রচনা হচ্ছে মণিমালা আর মুকুন্দের রচনা হচ্ছে মুকুন্দ রামের রচনা হচ্ছে বনমালা। মন্তব্যটি কে করেছেন? প্রত্যেকটা কোশ্চেন ভালো করছেন। তারপর চণ্ডী পূজার উপকরণগুলি কি কি? চণ্ডী দেবীকে পূজা করতে গেলে কি কি উপকরণ লাগে? এবং চণ্ডী মঙ্গল পূজা করা হয় কি বারে? চণ্ডী মঙ্গলের পূজা কি বারে হয় ন্যাচারালি? আর উপকরণগুলি কি কি? নেক্সট, শাশুড়ি ননদী নাহি নাহি তোর সতা। শাশুড়ি ননদী নাহি নাহি তোর সতা। শাশুড়ি ননদী নাহি নাহি তোর সতা। কার সনে দ্বন্দ্ব কররা চক্ষু কইলা রাতা। কার সনে দ্বন্দ্ব কইরা, কার সনে দ্বন্দ্ব কইরা চক্ষু কইলা রাতা। শাশুড়ি ননদী নাহি নাহি তোর সতা। কার সনে দ্বন্দ্ব কইরা চক্ষু কইলা রাতা। মন্তব্যটি কে করেছেন বা উক্তিটি কার? নেক্সট, বন্দ বংশে জন্ম স্বামী বাপেরা ঘোষাল। বন্দ বংশে জন্ম স্বামী বাপেরা ঘোষাল। বন্দ বংশে জন্ম স্বামী বাপেরা ঘোষাল। চণ্ডী এই আত্মপরিচয় দিয়েছিল কাকে? বন্দ বংশে জন্ম স্বামী বাপেরা ঘোষাল। চণ্ডী তার এই আত্মপরিচয় দিয়েছিলেন কাকে?
শয়ন করিতে তারে দিও ঢেঁকিশালা। পরে কোশ্চেন, শয়ন করিতে তারে দিও ঢেঁকিশালা উক্তিটি কার? নেট পরীক্ষা এসেছিল, কলেজ সার্ভিস নেট সেট, নেটে এসেছিল। শয়ন করিতে তারে দিও ঢেঁকিশালা উক্তিটি কার? মূল চণ্ডীমঙ্গল কাব্যে আছে আর কি, বণিক খণ্ড পাঠ করলে এটা পাওয়া যাবে। চণ্ডীমঙ্গল কাব্য গাওয়া হয় কতদিন কত পালায়, মানে কতদিন ধরে কত পালায়। চণ্ডীমঙ্গল কাব্য গাওয়া হয় কতদিন ধরে এবং কত পালায় আর কি, বা কত পালা জুড়ে। মুকুন্দের চণ্ডীমঙ্গল কাব্যটি কোন পাতার উপর লেখা? কোন পাতায় লিখেছিলেন তিনি? আমরা সব জানি প্রাচীনকালে সব পাতার উপর লেখা হতো আর কি, প্রাচীন মধ্যযুগে। কাগজ তো অনেক পরে এসছে, তাহলে মুকুন্দের চণ্ডীমঙ্গল কোন পাতার উপর লেখা হয়েছিল বা লিখেছিলেন তিনি? চলো আইডিয়া, অনেকগুলি কোশ্চেন করলাম, প্রত্যেকটা ভালো মানের প্রশ্ন করেছি আমি, প্রত্যেকে আমরা আনসার করি, কুইক প্লিজ। চণ্ডীমঙ্গল কাব্য নিয়ে একটা লম্বা কোশ্চেন রাখলাম, এটা শেষ করেই ক্লাস শেষ করবো। চলো কুইক করো। প্রত্যেকে আনসার লিখি, আমরা ভুল হলেও চেষ্টা করি আনসার লেখার, তাহলে সলভ করতে সুবিধা হবে। হোক ভুল, আমাদের পড়াশোনা কতটা আমরা পাচ্ছি করতে, কোন মানের পড়াশোনা, সেটা অন্তত আনসারের মধ্য দিয়ে প্রমাণ হবে আর কি।
যা কুইক করবে প্লিজ, হয়ে গেলে আমাকে জানাও। স্যার আমি সবকটা পারবো না স্যার, অন্য কাউকে বলুন। কেন পড়াশোনা করছো না নাকি? না স্যার পড়ছি, কিন্তু স্যার এত ডিটেলসে এত ভেতরে ডিপলি স্যার ওই নেটের সময় পড়েছিলাম, এখন আর স্যার এইরকম ভাবে ওই এইগুলোর রিভিশন করিনি সত্যি কথা বলতে। টিউশন করো গো, বিহার বিপিএসসি কে তোমাকে ছেড়ে দেবে তাই ভাবছো নাকি? এমনি 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 না হয়ে স্যার, যাবে? মানে স্যার ওই কার কাব্য মানে কিরকম লেখা এইগুলো পড়েছি স্যার, এত ডিপলি। পড়তে হবে পড়তে হবে, এত ডিপলি পড়িনি বললে হবে না। সার্ভিসটা তো এখন আর সহজলভ্য নয়, ফলে আপনাকে তোমার অনেক স্টাডি করতে হবে, জানতে হবে, তা নাহলে উপায় নেই। কারণ আমরা যারা কোর্সিং করছি তারা ডেফিনেটলি অনেক জানি, অনেক বইপত্র আমাদের কালেকশনে থাকে বা আছে, ফলে আমরা তো সহজে সহজে ছাড়বো না আর কি। তুমি বা তোমরা যদি না জানো সেটা তোমাদের অজ্ঞতা, তোমাদের ব্যর্থতা, জানতে তো তোমার হবে। সাবজেক্ট, তোমরা প্রত্যেকে তো সাবজেক্টের স্টুডেন্ট, ফলে সেক্ষেত্রে জানি না বললে তো হবে না। এটা আদার সাবজেক্টের স্টুডেন্টরা বলতে পারে আমি জানি না, সাবজেক্টের আমি ছেলে মেয়ে হবো অথচ আমি বলবো জানি না, এটা তো কাম্য নয়। জানো, জানার চেষ্টা রাখো। আমি যে বইগুলো বলেছি অ্যাটলিস্ট সে বইগুলোকে পুঙ্খানুপুঙ্খ পড়ো, নোট ডাউন করো এবং গবেষণা ধর্মী পড়াশোনা করো, তাহলে দেখবে যে হচ্ছে আর কি। এর বিকল্প নেই, গবেষণা ধর্মী পড়াশোনা করতেই হবে। ঠিক আছে স্যার। সেই জন্যই আমি অনুরোধ করছি পড়ো। আমি তো কয়েকটা কোশ্চেন দিচ্ছি, কোশ্চেন তো আরো এর বাইরে হতে পারে, এটা যে সাফিসিয়েন্ট তা তো আমি বলছি না। যদি তোমাদের মনে জোর রাখার জন্য হয়তো বলছি এর বাইরে কোশ্চেন হবে না, কিন্তু কোশ্চেন প্রশ্নকর্তা তো আমি নই, আমি সব জানতাও না। এনসাইক্লোপিডিয়া আমি তো বলছি না, এর বাইরে অনেক কিছু আছে, স্বাভাবিক। তাহলে আমাদের জানার চেষ্টা, যেমন আমি নিরন্তর আমার চেষ্টার মধ্য দিয়ে কোশ্চেন তুলে আনছি যত সম্ভব তোমাদেরকে পাইয়ে দেওয়ার জন্য, ধরিয়ে দেওয়ার জন্য, তেমন ভাবে নিজেদেরও সেলফ স্টাডির মধ্য দিয়ে চেষ্টা রাখতে হবে, তবে তো আপনার একটা সামগ্রিকতা জায়গা আসা যাবে। আমার চেষ্টার সঙ্গে তোমাদের চেষ্টা মিলেমিশে আপনার একটা সাফল্যের সমতাটা আমরা পৌঁছাবো আর কি। এমন একটা চেষ্টা আমাদের সকলে রাখতে হবে গো, নাহলে একমুখী চেষ্টার দ্বারা কখনো হয় না আর কি। চলো প্লিজ আমরা আনসার করি। ইন্দ্রাণী বা আদার্স পার্সন বলো আর কি, সুজিত ক্লাস প্লেন থাকলে বলবে, আমরা আনসারে ফিরবো, কুইক প্লিজ। স্যার আমার দ্বারা হবে না আজকে। তাই বলো, এই দায়ভার কে নেবে? স্যার আমারও হয়নি, অনেক একই একই অবস্থা। তোমার পতাকা যারে দাও তারে বহিবারে দাও শকতি। তাহলে আমি কাকে দেব দায়িত্ব বলো, কার মধ্যে শক্তি আছে? সুমিত্রা পারবে কিংবা কৃষ্ণা?
সুমিত্রা বা কৃষ্ণান আমরা যারা পরে এসছি একটু তুলনামূলক একটু কমেন্ট করো পসিবল কিনা আমি আনসারে ফিরি। সুমিত্রা না সুস্মিতা বোধহয়, তাই তো? সুস্মিতা সরকার শুনতে পাচ্ছ? প্লিজ একটু কমেন্ট কথা বলো তো। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি, কিন্তু আমার সব হয়নি, আপনি বলুন অ্যান্সার। আনসারে বলবো, ঠিক আছে পড়ে যাও, প্রথম থেকে কোশ্চেন পড়ো। সুস্মিতা তুমি পড়ে যাও, আমি আনসার করি, সঙ্গে মিলিয়ে নেবে তুমি এবং অন্যরা। আমি পরে জয়েন করেছি, আমার কাছে সব কোশ্চেন নেই। ঠিক আছে তাহলে আমি, কে পড়বে? স্যার বলছি, হ্যাঁ বলে যাও। স্যার বলছি। বলো বলো বলো। রাজা রঘুনাথ গুণে অবদাত, রসিক মাঝে সুজান, তার সভাসদ রচির চারুপদ, শ্রী কবি কঙ্কন গান। হ্যাঁ এটা কোন কবির ভণিতা আর কি? হ্যাঁ, মুকুন্দরাম চক্রবর্তী। ডেফিনেটলি কবি মুকুন্দরাম চক্রবর্তী। রাজা রঘুনাথ গুণী অবদাত, রসিক মাঝে সুজন, তার সভাসদ রচি চারুপদ, শ্রী কবি কঙ্কন গান। এই ভণিতাটি আমরা কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর কাব্যে পাই। চলো পরে কোশ্চেন। কোন কবি তাঁর ভণিতায় সম্রাট আকবরের নাম উল্লেখ করেছেন? বলো। মুকুন্দরাম চক্রবর্তী। অবশ্যই কবি মুকুন্দরাম চক্রবর্তীর কাব্য পাঠ করলে আমরা সেখানে দেখি যে তিনি তার ভণিতার মাধ্যমে সম্রাট আকবরের নাম উল্লেখ করছেন। ঠিক আছে চলো তারপর। আধুনিক বাংলার বস্তুতান্ত্রিক উপন্যাসিকের অগ্রদূত কবি মুকুন্দ সম্পর্কে উক্তিটি কে করেছেন? আধুনিক বাংলার বস্তুতান্ত্রিক ঔপন্যাসিকদের অগ্রদূত, এটা হচ্ছে কমেন্ট। আধুনিক বাংলার বস্তুতান্ত্রিক ঔপন্যাসিকদের অগ্রদূত, এই কথাটা মুকুন্দ সম্পর্কে কে বলছে? কোন সমালোচক? বলো, আমি যে বইটা বারবার পড়তে বলছি বইটার নাম কি? আশুতোষ ভট্টাচার্য। হ্যাঁ, বাংলা মঙ্গল কাব্যের ইতিহাস পড়ো গো। হ্যাঁ স্যার, সেখানে আশুতোষ বাবু এই কথা বলছেন। হ্যাঁ এটা আমি দুদিন আগে পড়লাম এই কোশ্চেনটা। তাহলে বাংলা মঙ্গল কাব্যের ইতিহাস আমি সবার পড়তে বলছি বারবার, সেখান থেকে কোশ্চেন তুলে নিয়ে আসা তো গো, সেখানে জল করছে আর কি, পড়তে হবে। বাংলা মঙ্গল কাব্যের ইতিহাস এখন 1000 টাকা দাম হয়েছে, প্রিন্টেড দাম আর কি, কিন্তু কিনতে হবে, কিছু করার নেই। চলো। কোন কোন বিদেশি সাহিত্যিকের সাথে মুকুন্দকে তুলনা করা হয়? অর্থাৎ কোন কোন বিদেশি সাহিত্যিকের সাথে ওই মুকুন্দরামকে কম্পেয়ার করা হয়, তুলনা করা হয়? কে কে? চসার স্ক্যাব। চসার ও ক্লাবে। স্ক্যাব। চসার প্লাস ক্লাবে এদের সঙ্গে তুলনা করা হয়। কয়লায় আকার, কয়লায় জফল আকার বয়কার ক্লাবে। চসার ক্লাবে, কয়লায় জফল আকার বয় একার ক্লাবে। আর আমি দেখেছি একটা বইয়ে স্ক্যাব দন্তস্বর কয় জফল আকার। ক্যাব, তাই তো? হ্যাঁ, দন্তস্বর কয় জফল আকার বয় একার। আসলে ইংরেজি বানান থেকে যখন বাংলায় করা হয় তখন জেদার মতো করে আর কি, সমস্যা এখানে হয়। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি টার্মসটাকে ধরে রাখো আর কি, কিন্তু ইংরেজি স্পেলিংটা কি আছে দেখতে হবে। হ্যাঁ স্যার। চলো। মুকুন্দরামের কাব্যের আসল নাম কি? আমরা জানি সবাই, বলো এটা। অভয় মঙ্গল। অভয় মঙ্গল। মুকুন্দরামের কাব্য তো অ্যাকচুয়ালি অভয় মঙ্গল নামেই পরিচিত। হ্যাঁ স্যার। তারপর 12 মাসিয়া দুস্থের কথা কোন কবির কাব্যে পাওয়া যায়? মুকুন্দরামের। না গো, 12 মাসিয়া দুস্থের কথা কোন কবির কাব্যে আছে? কবি মানিক দত্ত। আচ্ছা। মানিক দত্তের কাব্য পাঠ করলে সেখানে আমরা 12 মাসিয়া দুস্থের কথা দেখতে পাবো, কবি মানিক দত্ত। তারপর আচ্ছা, তারপর হচ্ছে মার্কণ্ডেয় পুরাণে ধূম্রলোচন মহিষাসুর বধের কাহিনী কোন চণ্ডীমঙ্গল কাব্যে রয়েছে? কোন চণ্ডীমঙ্গল কবির কাব্যে রয়েছে আর কি? হ্যাঁ, মার্কণ্ডেয় পুরাণে ধূম্রলোচন মহিষাসুর বধের কাহিনী আমরা কোন কবির কাব্য পড়লে পাই এটা?
অবশ্যই, কি বললাম একটু আগে আমি, মানিক দত্তের কথা বলছিলাম না? হ্যাঁ স্যার, নামটা আমার যদি মনে পড়ছে না। মানিক দত্তের কাব্য পাঠ করলে আমার সেখানে আমরা মানিক দত্তের কাব্য পাঠ করলে সেখানে আমরা মার্কণ্ডেয় পুরাণে ধূম্রলোচন মহিষাসুর বধের কাহিনী খুঁজে পাবো। আমার আদি কবি নামটা মনে পড়ছে, এদিকে মানিক দত্তের নামটা মনে পড়ছে না। আচ্ছা ঠিক আছে, চলো। স্যার এই কোশ্চেনটা কি বললেন বুঝতে পারিনি, কি কার শ্বশুরের নাম বললেন? ধনপতি সদাগর। আচ্ছা আচ্ছা। ধনপতি সদাগরের শ্বশুরের নাম কি? সেট পরীক্ষা দিয়েছিল। ওই যে জৈনমঙ্গল কাব্যের মানে বণিক খণ্ডের নায়ক ধনপতি সদাগর, তার দুই স্ত্রী খুলনা লহনা, সরি ফুল্লনা আর লহনা আর কি, ঠিক আছে, খুলনা না, আমি আবার ভুল বলছি, তো ঠিকই বলছিলাম প্রথমে। খুলনা তো আপনার হচ্ছে এখানে, ফুল্লনা তো বণিক খণ্ডে আকিরি খণ্ডে আছে, খুলনা লহনা ঠিকই আছে, খুলনা প্লাস লহনা ধনপতি সদাগরের দুটো ওয়াইফ। তাহলে সেই ধনপতি সদাগরের প্রথম স্ত্রী আর কি, তার বাবা মানে বাবার নাম কি? সেটা ধনপতি সদাগরের প্রথম শ্বশুর আর কি, নাম কি? মনে পড়ছে না নামটা কি। সেই পাড়া ওড়ানো গল্প আছে, ধনপতি আপনার সদাগর পায়রা উড়িয়ে দিয়েছিলেন, পায়রার নাম ছিল সেতী। সে পায়রা আপনার হচ্ছে খুলনার আঁচলে গিয়ে পড়েছিল বা গায়ে গিয়ে পড়েছিল আর কি, তবে সেখান থেকে রূপমুগ্ধ হয়, মানে আকৃষ্ট হয় যে গল্পটা আর কি। হ্যাঁ হ্যাঁ আমার মনে পড়ছে না। তারপরে আপনার জনার্দন পণ্ডিতকে পাঠিয়ে ঘটক পাঠিয়ে বিয়ের বন্দোবস্ত করে আর কি। পিতা ছিলেন লক্ষ্যপতি দত্ত। হ্যাঁ হ্যাঁ লক্ষ্যপতি দত্ত। লক্ষ্যপতি। হ্যালো স্যার। হ্যাঁ বলো সুজিত। লক্ষ্যপতি তো খুলনার পিতা তাই না? লক্ষ্যপতি ছিলেন আপনার হ্যাঁ খুলনা। লহনাথ তো নয়। না না, লহনাথ পরে এসছে। হ্যাঁ খুলনা। ঠিক আছে। লক্ষ্যপতি দত্ত পরে করছেন, বলো। কোন পুরাণে মঙ্গলচণ্ডীর কাহিনী বর্ণিত আছে? মার্কণ্ডেয় পুরাণে। না গো, বৃহৎ ধর্ম পুরাণে পুরাণে মঙ্গলচণ্ডীর কাহিনী বর্ণিত আছে। বৃহৎ ধর্ম পুরাণ, বৃহৎ ধর্ম পুরাণে মঙ্গলচণ্ডীর কাহিনী বর্ণিত আছে। তারপর অথর্ববেদে কি হিসাবে চণ্ডীকন্যার কথা উল্লেখ আছে? অথর্ববেদে চণ্ডীকন্যার কথা কি হিসেবে উল্লেখ আছে? অপদেবতা। চণ্ডীকন্যা হচ্ছে একটা অপদেবতা আর কি। আচ্ছা, চণ্ডীকন্যা হচ্ছে অপদেবতা, এইভাবেই অথর্ববেদে উল্লেখ আছে। তারপর দ্বিজ রামদেব কোন সময়ের কবি? দ্বিজ রামদেব সময়কাল বলো, কোন সময়ের কবি ছিলেন? সপ্তদশ শতকে। অবশ্যই, দ্বিজ রামদেব ছিলেন সপ্তদশ শতাব্দীর কবি। পরেরটি বলো। কবি কঙ্কন মুকুন্দরাম কার আদেশে কাব্য রচনা করেন? রঘুনাথ রায়। অবশ্যই, রঘুনাথ রায়ের আদেশে। মুকুন্দ কাব্য লিখেছিল রঘুনাথ রায়ের আদেশে। তারপর মুকুন্দরামের দেশত্যাগ কাল প্রবন্ধটি কে লেখেন? মুকুন্দরামের দেশত্যাগ কাল, এই যে টোটাল নামকরণে প্রবন্ধ কে লিখেছিল? জানি না। মুকুন্দরামের দেশত্যাগ কাল এই নামে প্রবন্ধ লিখেছিলেন ডক্টর সুকুমার সেন। আচ্ছা। মুকুন্দরামের দেশত্যাগ কাল এই নামে প্রবন্ধ লিখেছিলেন ডক্টর সুকুমার সেন। মানে মুকুন্দরামের এই প্রবন্ধটা পাঠ করলে যে দেশত্যাগের কাল পিরিয়ড, ওই সময়কালের অনেক কথা আমরা সুকুমার বাবুর কলমে পাবো আর কি। তারপর এই যুগে জন্মগ্রহণ করিলে কবি না হইয়া ঔপন্যাসিক হতেন, কে বলেছেন? শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়। এই যুগে জন্মগ্রহণ করলে তিনি যে কবি না হইয়া একজন ঔপন্যাসিক হতেন, তাতে সংশয় মাত্র নেই। মন্তব্যটি কার? শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়।
শ্রীকুমার বাবু বলছেন, আশুতোষ বাবু বলছেন আর কি। আচ্ছা, আমি আশুতোষ বাবু শ্রীকুমারটি বইটা পেয়েছি। পড়লেও পাবো, হ্যাঁ আশুতোষ বাবু বইটা পড়লেও পাবো। আচ্ছা আচ্ছা। তারপরে ভারতচন্দ্রের রচনা মণিমালা আর মুকুন্দের রচনা বর্ণমালা কে মন্তব্য করেছেন? হুম রবীন্দ্রনাথ। না গো, ভারতচন্দ্রের রচনা মণিমালা আর মুকুন্দরামের রচনা হচ্ছে বনমালা। ওই যে একই কথা, আমি বারবার বলছি আশুতোষ বাবুর বইটা পড়ো। আশুতোষ ভট্টাচার্য, হ্যাঁ হ্যাঁ। বাংলা মঙ্গল কাব্যের ইতিহাস পড়তে বলছি আমি বারবার। সেখানে বইটা পরিষ্কার অর্ডার করে দিয়েছেন। বলছেন, ভারতচন্দ্রের সঙ্গে মুকুন্দরামের কম্পেয়ার করছেন উনি, কম্পারেটিভ আলোচনা। সেখানে আমরা পাচ্ছি যে ভারতচন্দ্র দ্যাট মিন্স মণিমালা আর মুকুন্দ দ্যাট মিন্স বনমালা। ভারতচন্দ্রের গান সেই রাজখণ্ডে মণিমালার ন্যায়, ওটা তো রবীন্দ্রনাথের কথা। হ্যাঁ হ্যাঁ, ওটা পেয়েছিলাম। ওটা তো সিঙ্গেল বক্তব্য, এটা তো কম্পারেটিভ আলোচনা। চলো, চণ্ডী পূজার উপকরণগুলি কি? বলো। চণ্ডী পুজোর উপকরণ কি কি, কি কি লাগে পূজা করতে? জানি না। ভরা ঘট লাগে একটি, ভরা ঘট। ঘট ঘট হ্যাঁ, আর ভরা ঘট লাগবে, 8টি ধান লাগবে, ঠিক আছে, আর 8 গাছি দূর্বা ঘাস। কটা? 8 গাছি দূর্বা ঘাস লাগবে। আচ্ছা, ওই গ্রামের ক্ষেতের আলে পাওয়া যায় না দূর্বা ঘাস? হ্যাঁ স্যার। তাহলে 8 গাছি দূর্বা ঘাস, 8 পিস ধান আর ভরা একটা ঘট, এগুলো চণ্ডী পূজা করতে গেলে লাগে। ব্রাহ্মণরা ভালো জানবে এগুলি। তারপর কি কি বারে এই পূজা হয়? বলো, মঙ্গলবার। কি বারে পূজা হবে? মঙ্গলবারে চণ্ডী পূজা? মঙ্গলবার। মঙ্গলবার। মঙ্গলবারে হবে, ঠিক। তারপর শাশুড়ি ননদি নাহি নাহি তোর সতা, কার সনে দ্বন্দ্ব কইরা চক্ষু কইলা রাতা। কে বলছে? মন্তব্যটি কে করেছেন? শাশুড়ি ননদি নেই তো সতীনও নেই, তাহলে কার সঙ্গে ঝগড়া ধরে চোখ লাল করে বসে আছিস? সব বাংলা। কালকেতু। হ্যাঁ অবশ্যই, ফুলরাকে বলেছিল। বুঝতে পারছো? শাশুড়ি ননদ সতীন কেউ তো নেই, তাহলে ঝগড়া করার জায়গাই তো নেই, তাহলে কেন চোখ লাল? আসলে সেই দেবী এসেছিল না আপনার ছদ্মবেশে আর কি। হ্যাঁ হ্যাঁ, ওই যে গল্পটা তো কালকে জানে না, কালকে ওই জন্য বলছে আর কি, যে কি ব্যাপার হঠাৎ করে তোমার চোখ এত রক্তবর্ণ কেন, কার সঙ্গে ঝগড়া করলে তুমি? ঝগড়া যে আগে আপনার সেই ছদ্মবেশী চণ্ডীর সঙ্গে হয়েছে, সেটা তো কালকে তো জানা নেই। তত সময় কালকে তো ছিল আপনার সেই বাইরে গাইছিল আর কি, বাইরের পরিবেশে ছিল। চলো তারপর বন্দবংশের জন্ম স্বামী, আচ্ছা, বন্দবংশের জন্ম স্বামী বাপেরা ঘোষাল, চণ্ডী এই আত্মপরিচয় কাকে দিয়েছে? ফুলরাকে। হ্যাঁ অবশ্যই, ওই ছদ্মবেশ ধারণ করে সে বলছে। হ্যাঁ, প্রথম জিজ্ঞেস করলো কে তুমি, ফুলরা জিজ্ঞেস করছে না, বণিখণ্ড পড়ো, আকেটি খণ্ড পড়ো, সেখানে আছে। কালকে তো ফুলরার উপাখ্যান যেটা আর কি, সেখানে তো পরিষ্কার যখন কালকেতুর অ্যাবসেন্টে ফুল মানে দেবী চণ্ডী ছদ্মবেশ ধারণ করে এসছে, তখন ফুলরা তো প্রথম জিজ্ঞেস করলো যে আপনি কে, আপনার আত্মপরিচয় কি? তখন দেবী চণ্ডী পরিচয় দিয়েছিল যে বন্দবংশের জন্ম আমার, মানে বন্দবংশের জন্ম স্বামী বাপেরা ঘোষাল, আমি ঘোষাল বংশের মেয়ে, আর বন্দবংশের জন্ম স্বামী, আমার স্বামী হচ্ছে বন্দবংশের, এই আমার পরিচয় আর কি। আসলে ফুলরা মানে আপনার এই চণ্ডী পরিচয় দিয়েছিল ফুলরাকে। ঘটনাটা পড়ো তাহলে দেখবো অনেক মনে থাকছে আর কি। এগুলো টেক্সচুয়াল কোশ্চেন, না টেক্সট পড়লে কিন্তু হবে না। হ্যাঁ বারবার বলছি টেক্সট পড়তে, অনেকবার বলেছি যে মুকুন্দ চক্রবর্তীর কবি গঙ্গন মুকুন্দ বিরচিত চণ্ডীমঙ্গল সুকুমার সেন সম্পাদিত সাহিত্য আকাদেমির বই, সেটা পড়তে হবে। আমি একদিন এখন টেক্সট একটু পড়েও দেখাচ্ছিলাম, 12 মাসা পড়াচ্ছিলাম, বলে টেক্সটটা পড়ো, না পড়লে বিপদ হবে না। অনেক কোশ্চেন থাকবে টেক্সট ভিত্তিক, সেগুলো কিন্তু ধাক্কা খেয়ে যাবে আর কি। বারবার বলছি বিস্তৃত পাঠ আমাদের হ্যাবিট করি, নাহলে খুব বিপদ। কোন সঠিক পদ্ধতির মধ্য দিয়ে সাকসেস আসবে না, আটকে যাবে, কোথা না কোথায় আটকে যাবে।
আমি রিকোয়েস্ট করছি সবাইকেই পয়সা না ত্যাগ করে বই কিনি এবং পড়ি আমরা। চলো তারপর। শয়ন করিতে তারে দিও ঢেকিশালা, উক্তিটি কার? কোন চণ্ডীমঙ্গলে আছে? অবশ্যই। কে বলেছে? শয়ন করতে তারে দিও ঢেকিশালা, কে বলছে? সেই ধনী জানি না স্যার। ধনপতি লহনাকে বলেছে, খুল্লনাশ বলে। অবশ্যই লহনাকে বলেছে। উক্তিটি লহনার আর কি। উক্তিটি কার বলছে? তো উক্তিটি লহনার উক্তি তো। না স্যার, লহনা এটা ধনপতি বলেছে লহনাকে, খুল্লনা প্রসঙ্গে। হ্যাঁ, তাহলে অ্যাকচুয়ালি এই কথাটা আপনার লহনা না, এটা তো ছল আর কি। খুল্লনাকে যখন বিয়ে করে নিয়ে আসলো তখন ওই বলছিল কোথায় থাকতে দেবে, তখনই ওই কথাটা ধনপতি ওকে বলেছিল, লহনাকে বলেছিল যে শয়ন করিতে তারে দিও ঢেকিশালা। না না, ভুল হচ্ছে। আপনার ধর্ম যখন ছিল না বাইরে, সেই পত্র থেকে জানিয়েছিল না, সেই পত্র জানানোর জায়গায় দাঁড়িয়ে লহনাতে বিক্রিটা করেছে। ধর্মদি কখনো পাঠায়নি। মানে ইন্দ্রাণী ভুল হচ্ছে। লহনা বলেছে। ধনপতি যে চিঠিটা লিখেছিল বাড়িতে, সেই চিঠিতে কিন্তু কখনো এই কথা বলা হয়নি যে আপনার খুলনাকে আপনার সুতে ঢেকিশালে, অর্থাৎ ওই ঢেকিশালে শোয়া জায়গা করে দিয়ে কথা বলা হয়নি, বলেনি কখনো। এটা আসলে মিথ্যার ছলনা। মানে স্বামী লিখছে এক চিঠিতে আর মিথ্যার রটাচ্ছে লহনা আর কি। হ্যাঁ, লহনা মিথ্যা রটাচ্ছিল, লহনা চিন্তা করে কিনেছিল। তাহলে এটা লহনার উক্তি, এটা অ্যাকচুয়ালি চিঠিতে লেখা ছিল না, যেটা ধনপতি পাঠিয়েছে যে চিঠিটা, সেই চিঠিটাকে বিক্রি করে পরে এই নিয়ে অনেক কথা হলো না, অনেক দুঃখ প্রকাশ হলো আর কি, ধনপতি দুঃখ করলো, গল্পটা জানো আর কি। তাহলে এটা আসলে মিথ্যা আশ্রয়, লহনা ধান্দাবাজি কথা বলে আর কি আসলে মানে খুলনাকে একটু কি আপনার শাস্তি দিতে চেয়েছে আর কি। ঠিক আছে, যেহেতু 203 তো, ফলে ব্যাপারটা থাকবেই তো আর কি, যার জন্যই এখানে সেই উক্তিটা আর কি। তাই বলছে যে স্বামী যেন বলে পাঠিয়েছে এমনটি যে তুমি স্বামীর আজ্ঞা পালন করো, তুমি এখন ঢেকিশালে চলে যাও। মানে বিষয়টা এইভাবেই মানে দেখানো হচ্ছে আর কি। আসলে আসল সত্য তা নয় তো, সেখানে পরে প্রমাণ হয়েছে এটা তেমনটি হয়ে থাকে না। যাই হোক, তাহলে শয়ন করতে তাহলে দিও ঢেকিশালা এই কথা বলছে, ডেফিনেটলি লহনা আর কি। চলো তারপর। চণ্ডীমঙ্গল কতদিন কত পালায় গাওয়া হয়? 8 দিন 8 পালায়। 8 দিন ধরে 16টি পালায়। 16টা? হ্যাঁ, ডেলি 2টো করে পালায়। আচ্ছা, 8 দিনে 16 পালা, এই হিসাবে চণ্ডীমঙ্গল কাব্যটা গাওয়া হয় আর কি। 8 দিনে 8টা নয়, অষ্টমঙ্গলা বলতো। অষ্টমঙ্গলা, কিন্তু চণ্ডীমঙ্গল গাওয়া হয় তো 16টি পালায়। আচ্ছা আচ্ছা, 8 দিন ধরে গাওয়া হয় তাই অষ্টমঙ্গলা, পালা কটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। পালা 16টি। তারপর মুকুন্দরামে চণ্ডীমঙ্গল কোন পাতায় লেখা? কোন পাতা লেখা বলো? তুলট? না গো, এগুলির একটা নয়। তুলট নয়, তাল পাতা নয়, তেরেট নয়, বোঝা গেছে? এটা একটু গবেষণা করে দেখতে হবে আমার নিজেকে কনফার্ম হওয়ার জন্য। আচ্ছা, মুকুন্দ চণ্ডীমঙ্গল কোন পাত্র বা লেখা এটা নিজেরা দেখবে, নাহলে আমাকে প্রশ্ন পোস্ট করবে, আমাকে একটু দেখে নিতে হবে। এক্সাক্ট আনসার আমি এই মুহূর্তে বলছি না আর কি। আচ্ছা, আর কোশ্চেন? না স্যার। আচ্ছা, তাহলে চণ্ডীমঙ্গলের ধরা খেয়ে গেলে যা কোশ্চেন দিলাম আর কি। ভালো কোশ্চেন স্যার। আরো ভালো পড়তে হবে, টেক্সট ভিত্তিক পড়াশোনা করলে কিন্তু কিছুই না। এগুলো আমরা ভয় পাচ্ছি আসলে টেক্সট ভিত্তিক পড়াশোনাটা নেই বলেই। না, প্রথম যখন স্যার কোশ্চেন গুলো দেখছিলাম একটু ভয় ভয় লাগছিল, তারপর আস্তে আস্তে হচ্ছে। না, হবে নিশ্চয়ই, কোশ্চেন কঠিন নয়। আমাদের আমি বারবার বলছি টেক্সটে ফিরে চল, আমি বারবার বলছি আর কি। কিছু সাহিত্যিকদের বইপত্র নিয়ে অনলি ফর ওটুকু দ্বারা যুদ্ধ জয় হবে না, আমি বারবার অনুরোধ করছি এবং রেফারেন্স আমি বলছি। অ্যাটলিস্ট সেগুলো যতদূর সম্ভব যেগুলো না কিনলে নয় সেগুলো আমাদের কালেক্ট করতে হবে। আমি বলছি না যে সব কিনতে হবে, আমার কাছে প্রচুর বই আছে, প্রচুর বই আছে, আমি তো সব বলছি না কিনতে।
অ্যাটলিস্ট যেটা চন্ডীমঙ্গলের মূল টেক্সট যেটি, এটা তো না কিনলে তো নয়। সঙ্গে আশুতোষ বাবুর বইটি, সঙ্গে অসিত বাবুর বইটি, এগুলো অন্তত রাখতে হবে কাছে, এগুলো উচিত কিন্তু এজ এ পরীক্ষার্থী হিসাবে এগুলো সবার কাছে থাকা উচিত। তাহলে নিজেদের সুবিধা হয়, কারণ যখনই তুমি বেস লেভেলটা তোমার না জানা থাকবে তখন অনেক বিষয়ে কি কোশ্চেন ঘুরি ফিরে হলে আনসার করতে পারবে না। এই জন্যই একটা সেলফ স্টাডির জন্য বই দরকার, বইয়ের বিকল্প নেই। বারবার বলছি এটাকে নিজেরা কালেক্ট করো একটু একটু করে এবং পড়ো আর কি। ঠিক আছে, তাহলে চন্ডীমঙ্গল নিয়ে একটু আলোচনা করলাম। ওই চন্ডীমঙ্গল এবং এই ধর্মমঙ্গল আমি আবারও রাখছি। আচ্ছা হ্যালো স্যার, হ্যাঁ বলো। আজকে যে প্রশ্নটা ছিল একটা, যে কোন পুরাণে দেবী চণ্ডীর উল্লেখ পাওয়া যায়? এটা কি মার্কণ্ডেয় পুরাণ একেবারেই হবে না? আমি বলছি এখানে মঙ্গলচণ্ডীর কাহিনী বর্ণিত আর কি। আচ্ছা, মঙ্গলচণ্ডীর কাহিনী বর্ণিত কোন পুরাণে আর কি? মানে স্যার চণ্ডী আর মঙ্গল চণ্ডী কি আলাদা? হ্যাঁ বলো। আমি জানতে চাইছি স্যার, চণ্ডী আর মঙ্গল চণ্ডী আলাদা আলাদা দেবী? দেবী চণ্ডীর কাহিনী কিন্তু মার্কণ্ডেয় পুরাণে আছে বলে বিভিন্ন বইতে উল্লেখ পেয়েছি। দেবী চণ্ডী, মঙ্গলচণ্ডী, মঙ্গলচণ্ডীর কাহিনী আর দেবী চণ্ডী আলাদা হবে। আচ্ছা, দেবী চণ্ডী বলে যে বিষয়টা মার্কণ্ডেয় পুরাণ, আপনার মঙ্গলচণ্ডীর গীত বলে যে জায়গাটা আমরা পাই। ফলে সেক্ষেত্রে পৌরাণিক কাহিনীর বিচারে আলাদা করতে হবে আর কি। সেটা বৃহৎ ধর্ম পুরাণ করবে উত্তর। আচ্ছা, এই জায়গাটা কনফিউশনটা দূর হলো আমার। মঙ্গলচণ্ডীর গীত, দেবী চণ্ডী দুটো আলাদা আর কি, বোঝা গেছে? আচ্ছা আচ্ছা, এনি কোশ্চেন? স্যার, হ্যাঁ বলো। ওই গিরগিটি গল্পটা দিন। কি জানো গো? ওই গিরগিটি গল্পটা শেষটা দিন। দিয়েছে না, কি বাকি আছে বলো আমাকে। গিরগিটিটা তো সব শেষ হয়নি মনে হচ্ছে, তো অর্ধেকটা দিয়েছেন গল্পটা। অর্ধেকটা দেয়নি। তাহলে যেটা হয়েছে কি, পিডিএফ করতে গেলে 35টা না 32টা পেজে বেশি নেয় না অন টাইম। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওটা পিডিএফ এরই ধরবো, ওটা আমার দোষ নয়। যখন তুমি পিডিএফ করবে ওই 32 না 35 ওর একটা রেজুলেশন আছে আর কি, তার বেশি নিলে সেভ নেয় না। আচ্ছা তাহলে ওটাই হয়েছে, হয়তো শেষে গোটা 2 পেজ, 35টা পেজ ছিল সম্ভবত। শেষে বোধহয় 2-3 পেজ ওই কারণে সেভ নেয়নি আর কি, বোঝা গেছে? আচ্ছা আচ্ছা কোন পেজ অবধি পেয়েছো বা কত নম্বর পেজ অবধি আছে আমাকে বললে বাকিটা আমি পিডিএফ মানে ছবি তোলা আছে আমার, কিন্তু পিডিএফ নেয়নি একসঙ্গে। ওই জন্য মনে হচ্ছে আর কি আপনার কাটিং হয়েছে আর কি শেষ অংশটুকু। একসঙ্গে ওটা আপনার যখনই ডগ স্ক্যানার দিয়ে স্ক্যান করা হয় তখন নেয় না ওরা, 32-35 পরে কি থেমে যায়, 30-32 পরে গিয়ে। সেটাই কারণ, পেজ নাম্বার উল্লেখ করবে, তাহলে আমি বাকিটুকু দিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে স্যার। ওকে, থ্যাংক ইউ।